A Tale of Two Cities, Charles Dickens, Summary in Bangla for Honours Students। সময়টি ১৭৭৫ সাল। ইংল্যান্ডে তখন রাজা জর্জ তৃতীয় এবং ফ্রান্সের রাজা লুই ১৬তম এর শাসনকাল। এ সময় ব্রিটেন ও প্যারিসের সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থা খুব একটা ভালো ছিল না। ঘটনার শুরুতে আমরা দেখতে পাই টেলসন ব্যাংকের পক্ষে কাজ করা একজন লোক নাম জেরি ক্রাঞ্চার জার্ভিস লরিকে একটি জরুরি বার্তা দেওয়ার জন্য ডোবার মেল কোচটি থামায়। সেই বার্তায় লরিকে জানানো হলো সে যেন ডোবারে একজন যুবতী মেয়ের জন্য অপেক্ষা করে। সে তখন তাকে একটি রহস্যময় জবাব দেয় যাতে বলা হয়েছে জীবন ফিরে পেয়ে। ডোবারে লরি একজন যুবতী মেয়ের লুসি ম্যানেট সাথে দেখা করে। যুবতী মেয়েটির পিতা একজন ডাক্তার এবং মেয়েটি নিজেকে পিতৃহারা মনে করত। সে তাকে খবর দেয় যে তার পিতাকে ফ্রান্সে পাওয়া গিয়েছে। লরি তখন তাকে ফ্রান্সের প্রত্যন্ত অঞ্চল অ্যান্টোইনে বিপ্লবী আর্নেস্ট ডেফার্স ও তার স্ত্রীর কাছে নিয়ে যায়, যারা তার পিতাকে তাদের সরাইখানার চিলেকোঠায় লুকিয়ে রেখেছিল। দীর্ঘ ১৮ বছর বাস্তিল দুর্গে নিজ পেশা বাদ দিয়ে জুতা সেলাই করেছেন, ফলে তার পূর্বের সব কিছু ভুলে গিয়েছেন। লরি তাকে জানায় একমাত্র লুসির ভালোবাসা ও সেবা যত্নই পারে ডক্টর আলেকজান্ডার ম্যানেটকে তার পূর্বের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে। এবার আমরা একটু এগিয়ে ১৭৮০ সালের ইংল্যান্ডে চলে আসি। চার্লস ডার্নে নামক একজন ফরাসি যুবকের উপর ইংরেজি রাজার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রধান সাক্ষী হলো তার বন্ধু জন বার্সাত ও রজার ক্লাই নামক দুইজন গুপ্তচর। একজন বিখ্যাত আইনজীবী স্ট্রাইবার তার পক্ষে মামলা লড়ছিলেন, তবে তার অকর্মণ্য সহকারী সিডনি কার্টারের কারণেই সে মামলা থেকে খালাস পেয়ে যায়। সে কোর্টকে যুক্তি দেখায় সে আর চার্লস দেখতে একই রকম, ফলে মামলা দুর্বল হয়ে যায়। লুসি ম্যানেট ও তার পিতা ডক্টর ম্যানেট কোর্টে সিডনি কার্টনের মামলা লড়ে যাওয়া পর্যবেক্ষণ করেছিলেন। সেই রাতেই কার্টন তাদের মক্কেল চার্লস ডার্নেকে একটি ঝর্ণার পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে লুসির মতো মেয়ের সহানুভূতি পেলে কেমন লাগবে। এদিকে ফ্রান্সে মার্কুইস এভারমন্ট গিয়েছিলেন রাজার সাথে দেখা করতে। রাজা সময় না দেওয়ায় রাগ করে বেরিয়ে যান মার্কুইস এভারমন্ট এবং রাস্তায় তার ঘোড়ার নিচে চাপা পড়ে একটি শিশু নিহত হয়। এতে তার মাঝে একটু অনুশোচনা কাজ করেনি, বরং সে তার গাড়ি থামিয়ে তাদের নিহত পিতার দিকে একটি সোনার মুদ্রা ছুড়ে দেয়। সেখানেই তার সাথে দেখা হয় বিপ্লবী মসিয়ে দেফার্জের সাথে। তার কথা শুনে মজা পেয়ে তার দিকেও সে একটা মুদ্রা ছুড়ে দেয়। গাড়ি ছেড়ে দিলে সে তার মুদ্রাটি জানালা দিয়ে ছুঁড়ে মারে এবং উধাও হয়ে যায়। বাড়ি ফেরার পথে একজন শ্রমিক তার ঘোড়ার গাড়ির দিকে হাঁ করে তাকিয়েছিল। পরে তাকে জিজ্ঞাসা করলে জানায় ঘোড়ার গাড়ির গায়ে একজন ভূতের মতো লোক ঝুলেছিল। যাই হোক, তাদেরকে সাবধান হতে বলে বাড়ি ফিরে আসে মার্কুইস অ্যাব্রামন্ট। বাড়ি ফিরে তার ভাতিজা চার্লস ডার্নে ওরফে চার্লস অ্যাব্রামন্ট এর অপেক্ষায় থাকেন। ডিনারের সময় চার্লসের আগমন ঘটে। সে তাকে লন্ডন থেকে ফিরতে দেরির কারণ জানতে চায়। সে তার ওপর দিয়ে যাওয়া বিপদের কথা জানায়। তাকে আরো বলে অ্যাবারমন্ট পরিবারের উচিত তাদের গরিব প্রজাদের কাছে ক্ষমা চাওয়া। চার্লস যখন জমিদারির মালিক হবে সে তাদের সকল সম্পদ প্রজাদের মাঝে দান করে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে। দুজনের মাঝে নানা তিক্ত কথার মাধ্যমে তাদের খাওয়া শেষ হয়। সকালে মার্কুইস অ্যাবারমন্ট এর মৃতদেহ পাওয়া যায়। বুকে গেঁথে থাকা ছোরায় লেখা ছিল, একে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে দাও জ্যাক। বছরখানেক পরের কথা, চার্লস ডক্টর ম্যানেটের সাথে দেখা করে লুসির প্রতি তার ভালোবাসার কথা জানায়। ডক্টর ম্যানেট তার মেয়ের সুখের জন্য তার পরিচয় জানতে চায়নি। বিয়ের দিন সকালে সে তার আসল পরিচয় জানালে ডক্টর ম্যানেটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একবার ভেবেছিলেন সে বিয়ে ভেঙে দেয়, কিন্তু তার মেয়ের কথা চিন্তা করে মনের দুঃখ সয়ে যান। একই সময়ে বিয়ের আগে সিডনি কার্টনও লুসির সাথে দেখা করতে আসে। তার ভালোবাসার কথা জানালে লুসি তাকে সুস্থ ও সৎ জীবন যাপনের প্রতি উদ্বুদ্ধ করে। লুসির সহানুভূতিপূর্ণ কথা শুনে সে কেঁদে ফেলে। এক পর্যায়ে লুসিও কেঁদে ফেলে। সে লুসিকে জানায় যেহেতু তার মনে সিডনির জন্য সহানুভূতি ও ভালোবাসা আছে, সে একদিন না একদিন তার প্রতিদান দিবে। রজার ক্লাই নামে যে গুপ্তচর চার্লসের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল জানাজার মিছিলে জেরি ক্রাঞ্চার ঢুকে যায় এবং তার লাশ চুরি করে। অন্যদিকে জন বার্সাতকে অ্যান্টনি ডেফার্সের পানশালায় দেখা যায়। সে আসলে গোপনে তাদের উপর গোয়েন্দাগিরির কাজ করছিল। আর ডক্টর ম্যানেট এর আবার স্মৃতিবৈকল্য হয়। ৯ দিন পর তিনি তার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন। ডার্নের সাথে সিডনি কার্টন দেখা করে পুনরায় তার বন্ধু হতে চায়। ডার্নে তার কথা শুনে অবাক হয়। ১৭৮৯ সাল প্যারিসে কৃষক ও শ্রমিকেরা বাস্তিল দুর্গ আক্রমণ করে ফরাসি বিপ্লব শুরু হয়। তার অভিজাতদের যেখানে পাচ্ছিল ধরে ধরে রাস্তায় নিয়ে হত্যা করছিল। অ্যাব্রামন্ট অ্যাস্টেটে গ্যাবল নামে একজন কর্মচারী ছিল, তাকে জেলে ঢোকানো হলো।
3 বছর পরে তাকে উদ্ধারের জন্য সে চার্লস ডার্নেকে চিঠি দিয়ে নিজের লোকের এমন ভয়ঙ্কর বিপদ দেখে সে সাথে সাথেই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্রান্সে পৌঁছানোর পর তাকে একজন দেশত্যাগী হিসেবে বিপ্লবীরা গ্রেফতার। সেখানে তাকে 1 বছর 3 মাস কারাবরণ করার পর তার বিচার কাজ শুরু হয়। তাকে উদ্ধারের জন্য ডক্টর ম্যানেট ও তার মেয়ে লুসি সেখানে চলে যায়। ডক্টর ম্যানেট বিপ্লবীদের মাঝে তার প্রভাবকে কাজে লাগিয়ে চার্লস ডার্নেকে কারামুক্ত করার চেষ্টা করেন। ডার্নে খালাস পায় ঠিকই, কিন্তু সে রাতেই তাকে অন্য একটি মামলায় আবার গ্রেপ্তার হতে হয়। এবার তার বিরুদ্ধে অভিযোগ তোলে ড্যাফার্স ও তার প্রতিশোধ পরায়ণ স্ত্রী। সিডনি কার্টন প্যারিসে আসেন এবং চার্লসকে মুক্ত করার জন্য জন বার্সাতকে সাহায্য নেন। জন বার্সাতের নতুন একটি পরিচয় আবিষ্কার হয়, সে হলো লুসি মেইড মিস প্রসের হারিয়ে যাওয়া ভাই। ডার্নের বিচার কার্যের সময় ড্যাফার্জ আদালতে একটি চিঠি উপস্থাপন করে। এই চিঠিটি জনাব ম্যানেটের পুরনো জেলের কামরায় পাওয়া গিয়েছিল। এই চিঠির মাধ্যমে জানা যায় যে কেন তাকে 18 বছর জেলে থাকতে হয়েছিল। চিঠি থেকে জানা যায় রেমন্ডরা 2 ভাই তার সাথে দেখা করেছিল একটি ধর্ষিতা মেয়েকে চিকিৎসা করানোর জন্য। তাদের 2 ভাইয়ের একজন তাকে ধর্ষণ করে ও গায়ে ধারালো বস্তু দিয়ে আঘাত করে। তারপর ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তারা ডক্টর ম্যানেটকে ষড়যন্ত্র করে জেলখানায় পাঠায়। এই ঘটনা শুনে বিচারকরা ডার্নেকে 24 ঘন্টার মাঝে মৃত্যুদণ্ডের আদেশ দেন, কারণ অপরাধীরা পূর্বপুরুষ। সেদিন রাতে সিডনি কার্টন ম্যাডাম ড্যাফার্জের পানশালায় যায় এবং তার ষড়যন্ত্রের কথা গোপনে শুনে ফেলে। আসলে মাদাম ড্যাফার্জ পিতামাতা অ্যাব্রামন্ডের হাতে খুন হয়েছে। প্রতিশোধ পরায়ণতা এমন নিচু পর্যায়ে পৌঁছেছিল যে সে লুসি ও তার নিষ্পাপ কন্যাকেও কিভাবে ফাঁসি দেওয়া যায় সেই ষড়যন্ত্র শুরু করেছিল। কার্টন এই অবস্থা দেখে ডক্টর ম্যানেট ও তার কন্যাকে তড়িঘড়ি করে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেন। সে আর জন বার্সাত রাতে ডার্নের সাথে দেখা করে পোশাক পরিবর্তনের ছোটে তাকে অজ্ঞান করে জন বার্সাতের মাধ্যমে তাকে বাহিরে পাঠিয়ে দেয় এবং তার জায়গায় সে অবস্থান নেয় ও গিলোটিনের জন্য সে অপেক্ষা করে। তারপর প্যারিসে অদূরে অপেক্ষারত লুসি ও ডক্টর ম্যানেট এর সাথে তাকে লন্ডন পাঠিয়ে দেয়। এদিকে ম্যাডাম ড্যাফার্জ লুসিকে হত্যার উদ্দেশ্যে প্যারিসে তাদের বাসায় আসে। সেখানে সে মিস প্রসকে পায়। মিস প্রসের সাথে তার ধস্তাধস্তি হয়। ম্যাডাম ড্যাফার্জ তার নিজের গুলিতে নিহত হয়। জীবনের যে আসলেই মূল্য রয়েছে এটা জেনেই পরের দিন সকালে গিয়ে গিলোটিনের মাধ্যমে মৃত্যু হয় সিডনি কার্টন।